Hello everyone, I hope all of you are doing great with your family. This is Shubhrata once again, your English teacher from Selfless High School and College. আর যে জিনিসটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে কীভাবে গ্রাফ এবং চার্ট লিখতে হয়। এটার ব্যাপারে আমি আপনাদেরকে ধারণা দিয়েছিলাম, একটু ওভারভিউ দিয়েছিলাম এবং কিছু ক্রোনোলজিক্যাল সিস্টেম বলেছিলাম বা কিছু ধারাবাহিক বর্ণনা করেছিলাম যে কীভাবে আমরা ধারাবাহিকভাবে গ্রাফটি যদি বর্ণনা করতে পারি আমরা পরীক্ষাতে একটু ভালো নম্বর আশা করতে পারবো। তো আমরা সাধারণত যেটা জানি যে পরীক্ষাতে গ্রাফ তো আমাদেরকে আনসার করতেই হবে এবং এটা একটা ম্যাথামেটিক্যাল টার্মের মতো। যেমন আমরা যদি গ্রাফটা খুব ভালো করে অ্যান্সার করতে পারি তাহলে 10-এর মধ্যে আমরা কিন্তু খুব ইজিলি 8.5, 9 বা 9.5 পর্যন্ত পেতে পারবো। আর খুব ভালো হলে কেউ চাইলে 10ও পেতে পারে। তো এক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্র্যাকটিক্যালি গ্রাফকে লিখতে হয়। তার জন্য আমরা যে কাজটা করবো যে আমরা একটু আগে ওভারভিউটা নিয়ে আসি যে গতদিন আমরা একটু কী শিখেছিলাম। যেমন দেখেন, আমি বলেছিলাম গতদিনকে রাইটিং টেকনিকের ব্যাপারে যে গ্রাফ খুব বেশি বর্ণনা করা যাবে না। নাম্বার 2 বলেছিলাম যে আমাদের গ্রাফের মধ্যে যে তথ্য বা উপাত্তগুলো দেওয়া আছে সেগুলো দিকে ভালো করে খেয়াল রাখতে হবে। নাম্বার 3 বলেছিলাম কোনো রকম অনুমান করা তথ্য দেওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা। তারপরে যে জিনিসটা আসছে সেটা হলো যে গ্রাফের মধ্যে আমরা সবসময় কী করার চেষ্টা করব সেটা হলো সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দেখানোর চেষ্টা করব। তারপরে কোনো রকম সমালোচনা এখানে আমরা করতে পারবো না এবং এখানে অবশ্যই আমাদেরকে একটা হেডলাইন দিতে হবে গ্রাফ লেখার শুরুতে। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এই জিনিসগুলো মাথায় রেখে আজকে একটা প্র্যাকটিক্যাল গ্রাফ লেখার শিখবো যে কীভাবে একটি গ্রাফ প্র্যাকটিক্যালি লেখা যেতে পারে। তো তাহলে চলো আমরা দেখে নিই যে কীভাবে গ্রাফটা করা যেতে পারে। যেমন দেখো, আমি একটা কোশ্চেন দিয়েছি তোমাদেরকে এখানে যে the graph below shows the number of literacy rate of Bangladesh from the year of 1995 to 2010। তার মানে নিচে যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে দেখানো হচ্ছে এই যে লিটারেসি রেট মানে বাংলাদেশে শিক্ষার হার। আবার বলছি লিটারেসি মানে বাংলাদেশের শিক্ষার হার কোথায় 1995 সাল থেকে 2010 সাল পর্যন্ত বাংলাদেশের শিক্ষার হার সম্পর্কে তারা তথ্য এবং উপাত্তের মাধ্যমে একটি গ্রাফ তুলে ধরার চেষ্টা করেছে। তা আমাদের যে কাজটা হবে এই গ্রাফটিকে আমাদেরকে সুন্দর করে বর্ণনা করতে হবে এবং আমাদের বর্ণনাটা যেন অবশ্যই লজিক্যাল বর্ণনা হয়। তো এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি যে আমাদের গ্রাফ লেখার সাধারণত 4টা ধাপ আমরা শিখেছি। যেমন আমরা প্রথমে বলবো যে গ্রাফের ক্ষেত্রে একটা সুন্দর করে ছোট্ট একটা নাম দিব, নাম্বার 1। নাম্বার 2 বলেছিলাম আমরা গ্রাফের ক্ষেত্রে একটা টপিক সেন্টেন্স লেখার চেষ্টা করব। নাম্বার 3 বলেছিলাম গ্রাফের বডিটাকে ইলাস্ট্রেট করব এবং নাম্বার 4 সেটা হলো আমরা গ্রাফের একটা ফিনিশিং লাইন বা কনক্লুশন দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমি যে ইনফরমেশনগুলো তোমাদেরকে দিয়েছিলাম সে অনুযায়ী আমাদের যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে গ্রাফের সুন্দর করে একটি নাম দিতে হবে। তাহলে দেখো তো আমরা এখানে কী ধরনের নাম ইউজ করতে পারি। আমি আবারও বলছি গ্রাফের নামটা অবশ্যই হতে হবে ছোট কিন্তু একটা স্মার্ট নাম। সেই নামটা আমরা কী করতে পারি এই কোয়েশ্চেন থেকে পিক করতে পারি। যেমন আমরা এখানে বলতে পারি যে দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ। এটুকু বললেই আমাদের কিন্তু একটা গ্রাফের নাম দাঁড়িয়ে যায়, তাই না? তাহলে আমরা এখানে লিখে নিই দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ। ওকে, the literacy rate। আচ্ছা, তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমি সুন্দর করে গ্রাফে একটি নাম দিয়েছি এবং নামটা দিয়েছি দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ। দ্যাটস ইট। তাহলে আমরা এখানে যে কাজটি করেছি সেই কাজটা হলো যে আমরা যখন কোনো গ্রাফের নাম দেব তখন অবশ্যই প্রত্যেকটা লেটার মানে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল ইউজ করার চেষ্টা করব এক্সেপ্ট প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন। তার মানে প্রিপোজিশন এবং কনজাংশন বাদে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা আমরা বড় হাতের দেওয়ার চেষ্টা করব। এবং আরেকটি কাজ করব সেটা হলো এই পুরো নামটার নিচে একটু আমরা আন্ডারলাইন করে দেব। ঠিক আছে, আচ্ছা, যেমন আমি এইভাবে আন্ডারলাইন করে দিলাম আর একটু বোল্ডও করে দিই, বাস। তাহলে দেখো এখন কিন্তু আমাদের গ্রাফের একটি সুন্দর নাম হয়ে গিয়েছে। তার নামটা কি দিয়েছি দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে সেকেন্ড কাজ। সেকেন্ড কাজটা হলো গ্রাফের সুন্দর করে একটি টপিক সেন্টেন্স দিতে হবে, মানে ইন্ট্রোডাকশন যেটাকে আমরা বলি সেটা একটা লিখতে হবে। তা আমি সেদিন আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে গ্রাফের টপিক সেন্টেন্স লিখতে হয়। তো দেখেন
এখানে আমি বলেছিলাম যে গ্রাফে যখন টপিক সেন্টেন্স আমরা লিখবো তখন আমরা গ্রাফে যে কোশ্চেনটা আছে কোশ্চেনটা থেকে আমরা কিছু ওয়ার্ড যদি চেঞ্জ করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের সুন্দর একটা টপিক সেন্টেন্স দাঁড়া যায়। তো টপিক সেন্টেন্স আমরা সাধারণত কেন লিখে থাকি সেটা আমি বলি। এটা লেখা হয় একটি কারণে, সেটা হচ্ছে যে একজন রিডার কি পড়তে যাচ্ছে তার সম্পর্কে তাকে একটু ওভারভিউ আইডিয়া দেওয়া, খুব শর্ট করে একটা আইডিয়া দেওয়া। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা টপিক সেন্টেন্স লিখে ফেলতে পারি। তার জন্য যে কাজটি করবো, যেমন আমরা বলতে পারি এখানে আছে গ্রাফ, তাই না? তাহলে আমরা এই গ্রাফ ওয়ার্ডটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা বলবো কি ডায়াগ্রাম। সো ডায়াগ্রাম বললেও হবে না, আমি সেদিন আপনাদেরকে শিখিয়েছিলাম বা দেখিয়েছিলাম যে কোন ডায়াগ্রামের নাম কোনটা। তো আমরা যদি একটু রিকল করার চেষ্টা করি বা মনে করার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই ধরনের ডায়াগ্রামটাকে বলা হতো বার ডায়াগ্রাম। তাহলে আমরা যদি এখানে লিখে দিতে পারি দ্য বার ডায়াগ্রাম, তাহলে আমাদের যিনি পরীক্ষক তিনি কিন্তু খুব অনায়াসে বুঝতে পারবে যে আমরা গ্রাফ চিনতে পারি। তারপর আমি এখানে বলেছিলাম শোস, তা আমরা শোসের জায়গায় কি দিতে পারবো, ওয়ার্ডটাকে চেঞ্জ করে রিপ্রেজেন্টস। আবার বলছি শোসের জায়গায় আমরা দিতে পারবো রিপ্রেজেন্টস। তারপর যেমন এখানে বলেছে দ্য নাম্বার অফ লিটারেসি রেট, এটা তো আমরা চেঞ্জ করতে পারবো না, অফ বাংলাদেশ। তা আমরা তো এখানে বাংলাদেশের জায়গায় চায়না দিতে পারবো না বা ইন্ডিয়া দিতে পারবো না, এটা তো ঠিকই থাকবে। কিন্তু আমরা যে কাজটা করতে পারি সেখানে সেটা হলো যে এই জায়গাটুকুতে আমরা একটা ক্যালকুলেটিভ আনসার দিয়ে দিতে পারি। যেমন আমরা বলতে পারি যে 1995 থেকে 2010 সাল পর্যন্ত যেহেতু দেওয়া আছে, তার মানে এটা কিন্তু 15 বছর না, এখানে হবে হচ্ছে 16 বছর। তাহলে আমরা বলতে পারি অফ 16 ইয়ার্স। তাহলে আমরা তিনটা জায়গা চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে নাম্বার 1 গ্রাফের জায়গায় আমরা লিখতে পারি বার ডায়াগ্রাম, নাম্বার 2 শোসের জায়গায় আমরা লিখতে পারি রিপ্রেজেন্টস, এবং আমরা এখানে এসে একটি ক্যালকুলেটিভ আনসার তাদেরকে দিয়ে দিতে পারি। তাহলে আসলে আমরা দেখে নিই কীভাবে লিখতে হবে। সেটা হলো আমরা বলতে পারি এভাবে যে দ্য given bar diagram ওরা বলেছে shows, আমরা বলবো represents, the given bar diagram represents, সেম কথা, the number of literacy rate মানে কি বলেছিলাম, শিক্ষার হার, তাই না? literacy rate of Bangladesh. The given bar diagram represents the number of literacy rate of Bangladesh. আমরা এখানে বলতে পারি টোটাল কত বছরের, 16 বছরের, তাই না? তাহলে আমরা বলতে পারি ওভার দ্য, হ্যাঁ এভাবে বলতে পারি আমরা ওভার দ্য পিরিয়ড অফ 16 years, ঠিক আছে? তারপর বলতে পারি ফ্রম 1995 to 2010, দ্যাটস ইট। তাহলে এখন দেখো যে কত সুন্দর করে আমরা একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে টপিক সেন্টেন্স লিখেছি, সেটা হলো দ্য গিভেন বার ডায়াগ্রাম represents the number of literacy rate of Bangladesh over the period of 1995 to 2010. তাহলে এটুকু যদি আমরা লিখতে পারি তাহলে আমাদের কিন্তু একটি টপিক সেন্টেন্স দাঁড়িয়ে যায়। এবার যে কাজটা হলো সেটা হচ্ছে আমরা গ্রাফের বডিটাকে ইলাস্ট্রেট করার চেষ্টা করব। তো গ্রাফের বডি যখন আমরা বর্ণনা করব তখন আমরা কয়েকটা কথা আপনাদেরকে বলেছিলাম। সেটার মধ্যে প্রথম কথা হচ্ছে যে আমরা সাদৃশ্য বৈসাদৃশ্য দেখানোর চেষ্টা করব। আমরা বডিতে খুব বেশি কথাবার্তা লিখবো না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু লিখলে আমাদের জন্য হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে যে কাজটা আমরা করব যে এই বডি যখন লিখবো তখন আমরা একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে যখন জাম্প করব বা চলে যাব তখন আমরা কানেক্টরস ইউজ করার চেষ্টা করব। আমি আবারও বলছি কানেক্টরস কেন ইউজ করবো, আমরা তো জানি যে কানেক্টরস কি। কানেক্টরস ইউজ করলে যে কাজটা হবে যে আমরা এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে খুব স্মুথলি মুভ করতে পারবো, ঠিক আছে? সো এই কয়েকটা ইনফরমেশন আমরা মাথায় রেখে আমরা বডির কাজটা করতে পারি। তাহলে আমরা এখানে যে কথাটা বলতে পারি প্রথমেই, যে আমরা যদি গ্রাফের দিকে তাকাই আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে দেওয়া আছে আমাদের ইয়ার, আর এই পাশে দেওয়া আছে আমাদের লিটারেসি রেট। আর এখানে দেখতে পাচ্ছি যে 1995 সাল থেকে শুরু করে 2010 সাল পর্যন্ত রেট দেওয়া আছে, এবং 1995 সালে সর্বনিম্ন ছিল শিক্ষার হার, সেটা হচ্ছে 38.1, তারপর 56%, তারপর 47.9%, তারপর 43.1%, এবং সর্বশেষে গিয়ে ঠেকেছে 56.8%, ঠিক আছে? সো তাহলে আমরা এখন একটা গ্রাফের বর্ণনাটা এভাবে লিখতে পারি, আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন অফ দ্য গ্রাফ, according
to the information of the graph according to the information of the graph দিয়ে একটা কমা দেব, বলতে পারি in 1993 the literacy rate of Bangladesh was very low. The literacy rate of Bangladesh was না আমরা is দিতে পারি এখানে is very low. ঠিক আছে, তাহলে আমরা এখানে মেনশন করে দিতে পারি যে which is কত পার্সেন্ট 38.1%। বাস একটা লাইন আমাদের দাঁড়ায় গেল, একটা লাইন আমাদের হয়ে গেল যে আমরা বলতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন অফ দ্য গ্রাফ ইন 1993 দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ইজ ভেরি লো। তাহলে এই সময় আমাদের বাংলাদেশের লিটারেসি রেটটা ছিল অনেক কম। ঠিক আছে, এখন যে কাজটা আমরা করব যে আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা কিন্তু প্রত্যেকটা বারকে ধরে ধরে বর্ণনা করলে আমাদের গ্রাফটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু আমাদের আগেই বলেছি এটাকে খুব কনসাইজ করে লিখতে হবে এবং খুব ক্যালকুলেটিভ অ্যান্সার আমাদেরকে প্রেজেন্ট করতে হবে। যেমন আমরা বলতে পারি যে এখানে 1995 সালের পরে কত এসছে 2000 সাল, তাহলে আমরা বলতে পারি যে 5 বছর পরে, তাই না? তাহলে আমরা এইভাবে বলতে পারি যে 5 বছর পরে এই রেটটা কতটুকু বেড়ে গিয়েছে। আমরা যদি 56 থেকে 38.1 বাদ দিই তাহলে আমরা বলতে পারবো 17.9। এটা কত আসবে এখানে 17 আচ্ছা সেটা হলো 17.9%। তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি বলতে পারি যে after 5 years the rate rose to রাইজ থেকে হয়ে গেছে রোজ, মানে বেড়ে গিয়েছিল কত পার্সেন্ট 17.9%। দ্যাটস ইট। তাহলে দেখো আমরা কিন্তু কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করছি এবং দেখাচ্ছি যে কিভাবে গ্রাফটার মানে ইনক্রিজ করছে বা ডিক্রিজ করছে। এক্ষেত্রে কিন্তু আমরা প্লেন ডিসক্রিপশন দিচ্ছি না, আমরা একটু ক্যালকুলেটিভ আনসার তাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ঠিক আছে, আচ্ছা তারপরে যে কাজটা আমরা করতে দেখাতো যে এখানে 2001 সাল এবং 2003 সালে হঠাৎ করে রেটটা কমে গিয়েছে। তা আমরা জানি শিক্ষার হার যদি বাড়ে তাহলে আমাদের জন্য ভালো বা দেশের জন্য ভালো, কিন্তু শিক্ষার হার যদি কমতে থাকে তাহলে কিন্তু এটা আমাদের দেশের জন্য একটা খারাপ খবর। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2001 সাল এবং 2003 সালে শিক্ষার হারটা কমে গিয়েছে, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারি একটা কথা যে বাট স্যাডলি ঠিক আছে, the rate decreased at 47.9% and 43.1% তাই না, 43.1% in the year কত সালে 2000 and 2001। এখানে আমরা যে কথা বলবো যথাক্রমে ইংরেজি হচ্ছে আমাদের বলতে পারি এখানে রেসপেক্টিভলি। এই ওয়ার্ডটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এই ওয়ার্ডগুলো এগুলোকে বলা হয় জেমস ওয়ার্ড। যেমন আমরা বলতে পারি যে এই ওয়ার্ডটা আপনাদের যিনি পরীক্ষার খাতা কাটবে তার কিন্তু চোখে খুব দ্রুত পড়ে যাবে,
কারণ আমরা জানি এই রেসপেক্টিভলি মানে হচ্ছে যথাক্রমে। তার মানে দেখো আমরা 2001 সাল থেকে 2003 সাল পর্যন্ত পুরো ডেটাটাকে আমরা একটা লাইনের মধ্যে কনভার্ট করার চেষ্টা করেছি। আমরা বলেছি যে কিন্তু দুঃখজনকভাবে রেটটা কমে 47.9% এবং 43.1% পৌঁছায় যথাক্রমে কত কত বছরে, 2000 সালে এবং 2001 সালে। দ্যাটস ইট। তারপর আমরা বলতে পারি দেন দ্য রেট এগেইন কি বলতে পারি, ইনক্রিজড। এগেইন ইনক্রিজড, তাই না? আর এভাবে এখন আমরা বলতে পারি এগেইন ইনক্রিজড অ্যান্ড রিচড টু 56.8%, ফুল স্টপ। আচ্ছা, তাহলে আমি তারপরে বললাম যে তারপরে রেটটা আবারও বেড়ে গিয়েছে এবং সেটা পৌঁছেছে কততে, 56.8%। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমি রাখতে পারি গ্রাফের বডির ডেসক্রিপশনটা। তাহলে আমরা যে কাজটা করব, যেমন দেখো আমরা এখানে বলেছি ইনক্রিজ, তো সামনে আমরা আরো কিছু গ্রাফ ডেসক্রাইব করার চেষ্টা করবো। দেখাবো যে কিভাবে ধীরে ধীরে আরো ভালো ভালো ওয়ার্ড এখানে ইউজ করা যায়। ঠিক আছে? তাহলে এখন আমরা কি কি শিখলাম? আমরা প্রথমে শিখলাম হচ্ছে গ্রাফের একটা সুন্দর করে নাম দিতে হবে এবং নামটা কিভাবে দিতে হয় সেটাও বলেছি। তারপরে যে কাজটা করতে হবে সেটা হলো যে গ্রাফের একটা টপিক সেন্টেন্স লিখতে হবে এবং টপিক সেন্টেন্সটা আমরা কোশ্চেন থেকে হেল্প নিয়ে লেখার চেষ্টা করেছি। তারপরে আমরা গ্রাফের বডিটাকে বর্ণনা করেছি, খুব বেশি কিছু লিখিনি, কিন্তু আমরা বডিটার একটা ক্যালকুলেটিভ ডেসক্রিপশন আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবার আমাদের যে কাজটা হচ্ছে একটা ফিনিশিং লাইন লিখতে হবে। তো ফিনিশিং লাইনের ক্ষেত্রে আমাদেরকে কোনো রকম মন্তব্য বা সমালোচনা করা যাবে না, ইটস স্ট্রংলি প্রোহিবিটেড। সো আমাদেরকে যে কাজটা করতে হবে যে আমাদেরকে গ্রাফের ওভারঅল একটা আইডিয়া সম্পর্কে তাকে ফিনিশিং একটা বক্তব্য দিয়ে শেষ করে ফেলতে হবে। তো আমরা এখানে বলতে পারি যে in conclusion, comma, after analyzing the whole graph, ঠিক আছে, it can be said that এটা বলা যেতে পারে যে, কি বলা যেতে পারে, যেমন it presents presents the ups and downs condition। নিশ্চয়ই তোমরা জানো, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে গ্রাফের কন্ডিশন হয় সাধারণত চারটি: আপওয়ার্ড কন্ডিশন, ডাউনওয়ার্ড কন্ডিশন, স্টেবল কন্ডিশন এন্ড ফ্লাকচুয়েট কন্ডিশন, তাই না? অথবা আপস এন্ড ডাউনস কন্ডিশন। আমরা বলতে পারি ভাবে, it can be said that it presents the ups and downs condition of the literacy rate of BD, of the literacy rate of Bangladesh। ঠিক আছে? আচ্ছা, ওকে, ফুল স্টপ। তাহলে এই পর্যন্ত আমাদের দাঁড়ায় গেল যে একটা গ্রাফকে কিভাবে লিখতে হয়। ঠিক আছে? তো দেখো আমাদের গ্রাফের বর্ণনাটা কিন্তু খুব যে একটু বড় লিখেছি তা না, কিন্তু আমরা খুব ক্যালকুলেটিভ আনসার তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এবং এটা যেহেতু প্রথম আমরা প্র্যাকটিক্যালি গ্রাফ করছি, আমরা ধীরে ধীরে আগাবো। এরকম দু একটি ক্লাস আরও আসবে তোমাদের। আমরা হয়তো বা এর পরের গ্রাফে পাই চার্ট করার চেষ্টা করব, তারপরে হয়তো বা একটা লাইন চার্ট করার চেষ্টা করব, এবং আমরা যত দিন যাবে তত বেশি আপডেট করব বা মডারেট করব এই গ্রাফ লেখার ধরনটাকে। তো আপাতত আমি তোমাদেরকে একটু সংক্ষেপে একটি গ্রাফ কীভাবে লিখতে হয় তার একটা ওভারভিউ তোমাদেরকে দিয়ে দিয়েছি। সো আমরা যে কাজটা করেছি আমি আবার একটু বলে দিচ্ছি। গ্রাফ নিয়ে গ্রাফের কোশ্চেনে আমরা প্রথমে একটি নাম দেওয়ার চেষ্টা করেছি। নাম্বার 2 যে কাজটি করেছি সেটা হলো আমরা গ্রাফের একটা টপিক সেন্টেন্স লেখার চেষ্টা করেছি। নাম্বার 3 বডি অংশটুকু বর্ণনা করার চেষ্টা করেছি খুব সুন্দরভাবে। এবং সবার শেষ যে অংশটি করেছি
এই গ্রাফের সম্পর্কে একটা ওভারভিউ আইডিয়া দিয়েই গ্রাফটা লেখা শেষ করেছি। So dear viewers and listeners, this is all for today, and I will be coming up with new lessons, and stay connected. ঠিক আছে? So দেখা হবে আমাদের পরের লেসনে। Till then, wish you all have a nice day. Thank you.